আমরা যেটা পড়ছিলাম গিভস অ্যাবজর্পশন আইসোটোপ, তাই তো? গিভ অ্যাবজর্পশন আইসোটোপ আমরা পড়ছিলাম। তো সেখানে দেখো গিভস ফ্রি এনার্জি যেটা আমাদের ছিল, গিভস ফ্রি এনার্জি আমাদের কেমিক্যাল পোটেনশিয়ালের সঙ্গে যে রিলেশনটা ছিল, যে ছিল ডেল জি ডেল এন আই, তাই তো? বা আমরা বলেছিলাম ডিজি বা ডিজি বাই ডিএন, এটা হলো কেমিক্যাল পোটেনশিয়ালের ডেফিনেশন ছিল। এবারে কেমিক্যাল পোটেনশিয়াল যখন ডেফিনেশন এরকম ছিল, তাহলে আমরা কি দেখলাম? এবার যদি আমরা টু কম্পোনেন্ট সিস্টেম নেই, আমরা বলেছিলাম আগের দিন যে একটা সিস্টেম এ আর একটা সিস্টেম বি, এরকম দুটো সিস্টেম যদি আমরা নেই, অর্থাৎ টু কম্পোনেন্ট সিস্টেম, তখন আমাদের টোটাল কি ছিল? তাহলে টোটাল জি হবে, যদি এন কম্পোনেন্ট ওয়ান এর অ্যামাউন্টটা এন থাকে বা এন ওয়ান থাকে আর তার কেমিক্যাল পোটেনশিয়াল মিউ থাকে, তাহলে আমরা কি দেখবো? যে জি ইকুয়াল টু আমরা টু কম্পোনেন্টের জন্য টোটাল জি কত হবে? n1 μ1 প্লাস n2 μ2, তাই তো? এটা হলো আমাদের টু কম্পোনেন্ট সিস্টেম, যখন আমাদের দুটো কম্পোনেন্ট, একটা আমাদের অ্যাবজর্বেন্ট আর একটা অ্যাবজর্বেন্ট, এইরকম ভাবে যদি আমাদের সিস্টেমটা কানেক্ট হয়, অর্থাৎ যেখানে এনটাকে আমরা কি বলতে পারি? আর n ইজ দ্য অ্যামাউন্ট n and n2, n1 and n2 আর কি, যেখানে n1 and n2 and n2 are the amount and mu1 and mu2, okay, mu1 and mu2 are the chemical potential of the two component. অর্থাৎ দুটো কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল mu1 and mu2, ক্লিয়ার? এবারে যেটা হচ্ছে, আমরা যখন এই সারফেস ইন্টারফেসিয়ালটা পড়ব, তখন আমাদের কি আসবে? এই প্রেজেন্ট কেসটা, অর্থাৎ গিভস অ্যাবজর্পশন আইসোথার্মাল আমরা কি দেখব? when the interfacial tension, একটা যখন এ ফেজ একটা বি ফেজ, এদের সঙ্গে যখন ইন্টারফেসিয়াল একটা মিশবে, যখন আসবে, তখন একটা ইন্টারফেস থাকবে। সেই ইন্টারফেসে আমরা কি দেখব? if gamma is the interfacial tension বা সারফেস টেনশন অ্যাকচুয়ালি যেটাকে বলছি, অর্থাৎ গামা যদি আমাদের সারফেস টেনশন হয়, তখন এই একটা সারফেসের সঙ্গে আরেকটা সারফেস যখন অ্যাডজর্ব হবে, তখন এই সারফেস টেনশন অর্থাৎ গামা যদি আমাদের সারফেস টেনশন হয়, আমরা এটাকে বলতে পারি গামা ইজ দ্য ইন্টারফেসিয়াল টেনশন। গামা ইজ দ্য ইন্টারফেসিয়াল টেনশন। অ্যান্ড এই যে সারফেস যেটা, এটা যদি এরিয়া হয় একটা এস, ওকে, তাহলে গামা ইন্টু এস, এটা কি হবে? গামা ইন্টু এস, এটা হবে আমাদের সারফেস ফ্রি এনার্জি, তাই না? এসটা হলো এই যে সারফেসের উপরে অ্যাবজর্ব হচ্ছে তার এরিয়া এন্ড তার সারফেস টেনশন গামা, তাহলে গামা ইন্টু এস এটা একটা এনার্জি, অর্থাৎ সারফেস ফ্রি এনার্জি গামা ইন্টু এস or gamma s equal to surface free energy, ওকে? তাহলে সারফেস ফ্রি এনার্জি, এই সারফেস ফ্রি এনার্জিটা আমরা এবারে টোটাল যে গিভস ফ্রি এনার্জি ছিল g equal to n1 μ1 plus n2 μ2 plus gamma s,
অর্থাৎ এইটুকু এনার্জি কিন্তু এবারে আমাদের দুটো সারফেস যখন একটা সলভেন্ট আর একটা সলিউট এরকম সিস্টেমও যদি আমরা ভাবি, অর্থাৎ একটা সারফেসের উপরে আরেকটা সারফেস অ্যাডজর্ব হলো, তখন আমাদের এই এক্সেস এনার্জিটা এলো, অর্থাৎ সারফেস ফ্রি এনার্জি গামা এস, অর্থাৎ টোটাল গিভস ফ্রি এনার্জি হবে তখন এইটা। এবারে এটাকে আমরা ডেরিভেটিভ করলে কি পাই, ডিজি ইকুয়াল টু, এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল কি প্রবলেম দেয় ইউনিভার্সিটিতে সেগুলো দেখে নেবো এখন, ঠিক আছে। ডিজি ইকুয়াল টু এখানে কি হবে, n1 ডি মিউ1 প্লাস মিউ1টা কমন যখন, তাহলে ডি n1 প্লাস n2 ডি মিউ2 প্লাস মিউ2 ডি n2 প্লাস গামা ইন্টু ডিএস প্লাস এস ইন্টু ডি গামা। অর্থাৎ এটাকে আমরা ডেরিভেটিভ করলাম। এবারে তার মানে হলো জিনিসটা কি হলো, জিটা কার কার ফাংশন হলো, অ্যাকচুয়ালি জিটা এই টোটালটার ফাংশন, অর্থাৎ ফাংশন অফ কি কি, এখানে টেম্পারেচার প্রেসার তো তোমরা জানোই অলরেডি যে গিভস ফ্রি এনার্জি অলওয়েজ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, সেই সঙ্গে আমাদের এন এর ফাংশন হলো অ্যান্ড এস, অর্থাৎ একটা সারফেস এরিয়া তারও ফাংশন হলো এখন। ওকে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ডিজি ইকুয়াল টু মাইনাস এস ডিটি, এটা থার্মোডাইনামিক্যাল ইকুয়েশন থেকে লিখছি দেখো, ভিডিপি প্লাস মিউ1 dn1 প্লাস মিউ2 dn2 প্লাস গামা ds, এটা লিখতে পারি ডেল্টা জি ইকুয়াল টু বা ডিজি ইকুয়াল টু, অর্থাৎ উপরে অলরেডি আমরা লিখেছি এরকম যে ডিজি যখন টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকে তখন এটা কত হয়, এই পার্টটা 0 হয়ে গেল, অর্থাৎ আগে যেটা লিখেছি একবার মিউ1 dn1 প্লাস মিউ2 dn2 প্লাস এস গামা ds, অর্থাৎ সারফেস টেনশন ইনটু ডিফারেন্স অফ সারফেস এনার্জি। এবারে তার মানে হলো এর আগে একটা ইকুয়েশন পেলাম এরকম যে n1 d mu1 প্লাস n2 d mu2 প্লাস s d গামা, তাহলে এই পার্টটা কি হলো 0 হয়ে যাবে, এই তো এই পার্টটা 0 হয়ে যাবে, অর্থাৎ জিটাকে যখন আমরা ডেরিভেটিভ করলাম সেখানে টু টাইপস পেয়েছি, অর্থাৎ ডিজি এরকম একটা পেয়েছিলাম, এটার উপরে যেটা n1 d mu1 প্লাস mu1 dn1 প্লাস n2 d mu2 প্লাস mu2 dn2 প্লাস গামা ds প্লাস s d গামা, এই তো। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইটুকু যদি 0 হয়, এইটুকু যদি 0 হয়, হ্যাঁ, কারণ ডিজি ইকুয়াল টু এটা যখন টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকে, তাহলে এই বাকিটুকু 0 হতে হবে, এই তো। তাহলে এইটা হওয়ার পরে আমরা কি দেখব, যে করেসপন্ডিং এক্সপ্রেশন ফর দ্য বাল্ক অফ দ্য লিকুইড, যদি এটা আমাদের একটা সলিউশনের মতো হয়, মানে একটা সারফেস আরেকটা সারফেসের উপরে অ্যাড হচ্ছে, মানে অ্যাডজর্বড হচ্ছে, তাহলে বাল্ক ফেজের জন্য আমরা কি দেখব, n10 d mu1 plus n20 d mu2 equal to 0 for bulk of the liquid, যেখানে n10 and n20 টা কি, আর রেসপেক্টিভ অ্যামাউন্ট অফ লিকুইড, লিখে রাখো, আর রেসপেক্টিভ
respective amount of liquid and solute in the bulk phase. ক্লিয়ার? অর্থাৎ বাল্ক ফেজে যা যা থাকবে মানে কত থাকবে সলিউট এন্ড সলভেন্ট এইরকম থাকবে অ্যাকচুয়ালি লিকুইড একটা সলভেন্ট হিসাবে তার উপরে অ্যাডজর্ব হচ্ছে ধরছি, এভাবে আমরা নিতে পারি। এবারে তার মানেটা কি হলো যে আমরা এটাকে ডিফারেন্সিয়াল করে পেলাম। দেখো এবার আমরা এই যে একটু আগে যেটা পেলাম n1 d mu1 plus n2 d mu2 plus s d gamma এটা ইকুয়াল টু 0 ছিল। এবার এই যে mu1টা এখান থেকে যদি আমরা কনভার্ট করি কোথা থেকে, একটু আগে যে লিখলাম n1 0 d mu1 plus n2 0 d mu2 এটা ইকুয়াল টু 0। এইখান থেকে বাল্ক ফেজের এখান থেকে আমরা কি পাবো, এই যে d mu1 ইকুয়াল টু তাহলে কত হবে মাইনাস n2 d mu2 ডিভাইডেড বাই n1 0, এই তো এখান থেকে এটা পেলাম। এই ভ্যালুটা যদি এখানে বসাই কি পাবো, n1 এখানে মাইনাস একটা আছে n2 0 বাই n1 0 d mu2 প্লাস n2 d mu2 প্লাস s গামা এটা ইকুয়াল টু 0। অর্থাৎ s টা হলো আমাদের সারফেস এরিয়া ছিল, গামা হলো সারফেস টেনশন, mu is the chemical potential of the respective component, and n1 and n2 liquid এবং সলিউটের অ্যামাউন্ট। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে এটাকে যদি একটু অ্যারেঞ্জ করি, এই n2 টা এখানে আছে, এখানে n2 আছে, হ্যাঁ, তো কিন্তু এখানে n2 0। এবার দেখো আমরা যদি এইরকম করি যে এখান থেকে n2 এই n2 আর এখানে mu2 এখানে mu2 কমন আছে, তাহলে n2 ইনটু কমন নিলাম, n2 কমন নেওয়া যাচ্ছে না, কমন নেওয়া যাচ্ছে না, এখানে n2 0 আছে। ওকে, তাহলে এটা কি হলো n2 মাইনাস n2 মাইনাস n1 0 ডিভাইডেড বাই n1 0, এটা কমন নেওয়া যেতে পারে, mu2 অ্যাকচুয়ালি কমন, এই যে mu2 এখানে mu2 প্লাস s d গামা এটা ইকুয়াল টু 0 হলো। এবার এখান থেকে এইটাকে আমরা যদি বের করতে চাই d গামা, অর্থাৎ d গামা এটাকে মাইনাস থেকে এইদিকে রাখলাম, d গামা ইকুয়াল টু কত হবে, তাহলে এই পুরোটা ওদিকে চলে যাবে, তার মানে n2 মাইনাস n1 n2 0 ডিভাইডেড বাই n1 0 ডিভাইডেড বাই s আছে একটা এখানে, আর কি হলো এখানে d mu2। অর্থাৎ এরকম একটা ইকুয়েশন পেলাম। এইটা যদি আমরা দুই দিকে d mu2 দিয়ে ভাগ করে দেই, ডিভাইড করে দেই, তাহলে এখানেও d mu2 দিয়ে ডিভাইড করলাম, মানে এটা উঠে গেল 1 হয়ে গেল, তাই না? তাহলে এরকম একটা ইকুয়েশন পেলাম, ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। অর্থাৎ আমরা কি পেলাম, গামা মাইনাস
ডি গামা ডি মিউ টু, এই ডি গামা ডি মিউ টু এটাকে আমরা কি বলবো, অর্থাৎ মাইনাস ডি গামা ডি মিউ টু, এইটাকে আমরা বলি গামা টু, ক্যাপিটাল গামা টু, অর্থাৎ এটাকে বলা হয় সারফেস এক্সেস, এটাকে বলা হচ্ছে সারফেস এক্সেস, অর্থাৎ the quantity with S, this gives the excessive concentration of the solute per unit area of the surface. So this actually কি বললাম, this quantity এটা লিখে রাখো, this quantity with S, হ্যাঁ, এটাকে বলছি আমরা কি, সারফেস এক্সেস গামা, is known as, দেখো gives, এটা কি বললাম, S gives excessive concentration of solute per unit area. Okay, এই ইউনিট এরিয়া অফ দ্য সারফেসে এটাকে আমরা বলছি গামা, অর্থাৎ এটাই বলছি আমরা সারফেস এক্সেস। তাহলে ঠিক একই রকম ভাবে গামা 1 বললে কি বুঝবো, মাইনাস ডি গামা ডি মিউ 1, অর্থাৎ কম্পোনেন্ট 1 এর কেমিক্যাল পটেনশিয়াল, অর্থাৎ গামা এইভাবে আমরা বুঝতে পারছি। এবারে এই মিউ 2 বা মিউ 1 এই জিনিসগুলো কি, এটা জানো যে মিউ 2 যদি লিখি এভাবে, মিউ অ্যাকচুয়ালি কি, এখানে আমরা তাহলে মিউ 2 0 প্লাস আরটি ln a0 বলবো, বা এখানে 2 বলবো, কেন, এটা অ্যাক্টিভিটি, অর্থাৎ কেমিক্যাল পটেনশিয়াল মিউ i ইকুয়াল টু মিউ i0 প্লাস আরটি ln ai, a is the activity of the solute. ওকে, অর্থাৎ কেমিক্যাল পটেনশিয়াল অফ দ্য সলিউট, এটা সলিউট, কম্পোনেন্ট 2 মানে সলিউট, কম্পোনেন্ট 1 মানে সলভেন্ট বা লিকুইড, বা যার উপরে অ্যাডজর্ব হচ্ছে, যার মধ্যে অ্যাডজর্ব হচ্ছে। ওকে, ঠিক একরকম ভাবে আমরা মিউ 1 ইকুয়াল টু বলতে পারি, ঠিক মিউ 1 0 প্লাস আরটি ln a1। তাহলে একটু আগে দেখলাম যে তাহলে মিউ গামা 2 ইকুয়াল টু কি হলো, এটা ছিল মাইনাস ডি গামা বাই ডি মিউ 2। এবার এখান থেকে ডি মিউ 2 এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হবে এটা ডি মিউ 2 ইকুয়াল টু আরটি ln a2, এটা তাহলে এখানে বসাবো, ওটা কি পেলাম তাহলে, মাইনাস ডি গামা বাই আরটি ln a2, a2 ইজ দা অ্যাক্টিভিটি, তাহলে গামা 2 ইকুয়াল টু মাইনাস 1 বাই আরটি, এভাবে লিখতে পারি, এটাকে সেপারেট করে লিখলাম, ইনটু ডি গামা ডি a2, এই a2 কে আমরা যদি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে a2 এর জায়গায় c2 লিখতে পারি, তাই না, তাহলে এটাকে আমরা c2 লিখতে পারি। এটা গেল আমাদের পুরো ইকুয়েশনটা। এবারে ইকুয়েশনটাকে ইউজ করে কি করে আমাদের কোশ্চেন দেয়, দেখো দেখো ইউনিভার্সিটি কোশ্চেন আমি দেখাচ্ছি। দেখো কোশ্চেন করেছে, কি কোশ্চেন করেছে, হোয়াই ডু, এই যে কোশ্চেনটা করেছো,
ইলেকট্রোলাইটস লিখে ফেলো, এটা কোশ্চেনটা লিখে ফেলো। Why do electrolyte increase the surface tension of a liquid? Explain with the help of Gibbs adsorption isotherm. Okay, এটা সাহায্যে লিখতে বলেছে, why do electrolytes increase the surface tension of a liquid? Explain with the help of Gibbs adsorption isotherm. বেশ, তাহলে আমরা কি লিখছি, আনসারটা কি হবে? আনসারটা হবে দেখো, the dilute সলিউশনের জন্য যে সারফেস এক্সেস গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম, যেটা সেই সারফেস এক্সেসের ইকুয়েশনটা হলো এটা। হ্যাঁ, এটা হলো C0। এই যে এটাকে আমরা বলছিলাম যে এখানে আমরা একটা C2 নিলাম, যেটা C2 বাই C0, মানে তোমার এখনই যেটা লিখলাম তোমার মনে হতে পারে যে এ যেটা এলো, যে এটাকে লিখেছি দেখো, এখানে একটা কি ছিল, ডি ছিল, অর্থাৎ গামা 2 যেটা লিখলাম এক্ষুনি, গামা 2 ইকুয়াল টু 1/RT। হ্যাঁ, ডি গামা বাই, সরি এখানে DLN ছিল, একটু আগে যেটা করলাম সেটা DLN ছিল। কেন DLN ছিল? ওই যে তোমার ডি মিউ যখন লিখলাম, ডি মিউ ইকুয়াল টু RT DLN A, ঠিক আছে, এটা ছিল। কারণ μ2 ইকুয়াল টু μ2 0 প্লাস RT ln A বাই A2, এটা লিখেছিলাম। তাহলে এটাকে যখন ডি করব, ঠিক আছে, এটাকে যখন ডি করব তাহলে এটা 0 হয়ে গেল, তখন এটা ডি হয়ে গেল। ওকে, অর্থাৎ ডি মিউ2 জায়গায় এটা এলো, অর্থাৎ এখানে DLN A2 ছিল, ঠিক, DLN A2 ছিল। এবার দেখো, তাহলে সেই কারণে গামা 2 ইকুয়াল টু ছিল -1/RT ডি গামা DLN A2। A2 এর জায়গায় আমরা কি লিখবো, C2 লিখেছি, তাই না? এখানে C2 লিখেছি। এবারে এটা যেহেতু ডি, এই ডিটাকে যদি আমরা তুলে দেই, শুধু এলএনটাকে তুলে দিলে, DLNটাকে তুলে দিলে কি হবে, এই পার্টটাকে থেকে বেরিয়ে আসবে কি, DC বাই C, অর্থাৎ ইকুয়াল টু 1/T। এখানে একটা C এলো, ডি গামা, আর এখানে DC রইলো। ওকে, অর্থাৎ সেটা হলো ইকুয়েশন ছিল। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা কাজে লাগালাম। তাহলে এখানে বলেছে, why do electrolytes increase the surface tension of a liquid? Explain with the help of Gibbs adsorption isotherm। তাহলে আমরা Gibbs adsorption isotherm ইকুয়েশনটা হলো এটা, where gamma is the surface excess or surface concentration of the solute per unit area of the interface. Due to addition of electrolyte, solvent-solute interaction is stronger than the solvent-solvent interaction. In the bulk, the amount of solvent available is larger and solvent molecules may surround the solute molecules from all sides. This increases the opportunity in the bulk for the attraction, leads to the depletion of ions from the surface, and the concentration of the solute will therefore be greater in the bulk than the surface phase. Hence, we can write gamma less than 0. The equation thus reveals that eta greater than 0, which indicates the surface tension of liquid increases with the addition of electrolyte. Clear? এটা গেল। এরপরে পরে একটা কোশ্চেন দিয়েছি দেখো, এটা আমাদের দিয়েছে, briefly describe the model and postulates used in the driving the Langmuir adsorption isotherm for adsorption of gas on solid। এটাকে দেখো, assumption কি কি লাগে Langmuir adsorption এর,
আমাদের কি কি অ্যাজাম্পশন? অ্যাডজর্পশন ক্যান নট প্রসিড বিয়ন্ড মনোলেয়ার অফ কভারেজ। মনোলেয়ার কভারেজ মানে মনোলেয়ার কভারের উপরে ওটা আর হবে না। মনোলেয়ার মানে হলো এরকম যে আমরা কি দেখি, এই একটা সারফেস, এটার উপরে এইভাবে জমতে থাকছে, মানে এটাই মনোলেয়ার। আর বাইলেয়ার হলে এটার উপরে থাকবে। ওকে, তাহলে মনোলেয়ারটাই আমরা এখানে ধরে নিচ্ছি। ক্লিয়ার? ফার্স্টে মনোলেয়ারটাই ধরে নিচ্ছি। all sides are equivalent and the surface is uniform, that is the surface is perfectly flat on a microscopic scale, and আর কি আর ধরে নিচ্ছি the ability of a molecule to absorb at a given site is independent of the occupation of neighboring sites। এটা এরপর আমাদের জাস্ট এই একটা এটা সারফেস, এটা আমাদের তার উপরে সাবরেক্ট্যান্ট অর্থাৎ আমাদের অ্যাডজর্ব হবে আর কি। ঠিক আছে, সেই কারণে আমরা এদেরকে বলছি তো ল্যাঙ্গুর অ্যাডজর্পশন মডেল এক্সপ্লেন দ্য অ্যাডজর্পশন বাই অ্যাজুমিং অ্যান অ্যাবজর্বেড বিহেভস অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট আইসোথার্মাল কন্ডিশন অ্যান্ড ডাইনামিক ইকুইলিব্রিয়াম হলো এটা। এখান থেকে আমরা এর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে পারি, সেটাকে কে বলছি ফর দ্য অ্যাডজর্পশন অ্যান্ড কেডি ফর দ্য ডিসঅপশন। তাহলে থিটাটা কি অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল কভারেজ, মানে ধরলাম এইরকম সারফেস আছে তো, এবার এই যে সারফেসটা এটা কতটা এখানে 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 অ্যাড হয়েছে, তাহলে এইগুলো ফাঁকা আছে, তাহলে কতটা কভার হলো ওভারঅল সারফেস এতটা, তাহলে তার কতটা কভার হলো সেটা হলো ফ্র্যাকশন কভারেজ। ওকে, সেটাই হলো ফ্র্যাকশন কভারেজ। তাহলে সেটা নিয়ে আমাদের ক্যালকুলেশন আছে কি, theta the number of adsorption site occupied divided by total number of adsorption site available, এটা, and the rate of change of surface coverage, এটা আমরা আগের দিন পড়িয়েছি, আগের দিন আমরা ল্যাঙ্গুর অ্যাডজর্পশন পড়িয়েছি। the change of surface coverage due to the adsorption is proportional to the partial pressure P of A, দেখো, and the number of vacant site কত থাকবে, n into 1 minus theta, মানে এটার ফ্র্যাকশনে কতটা বাকি থাকবে, থিটাটা যদি কভার হয়ে যায় তাহলে বাকিটা কত থাকবে, ভ্যাকান্ট সাইড কত থাকবে, 1 minus theta, and টোটাল নাম্বার অফ সাইট হলো n। তাহলে এত n এর এত ফ্র্যাকশন এখনো ফাঁকা থাকবে, সেই কারণে যত ফাঁকা থাকবে তার সঙ্গে অ্যাডজর্পশনের টার্মটা প্রপোর্শনাল হবে, অর্থাৎ তখন আমরা কি বলছি, the rate of change of surface coverage due to the adsorption is proportional to the, দেখো, P into L into 1 minus theta, প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল, যত প্রেসার দেব তত অ্যাডজর্ব হবে, আর যতটা ভ্যাকান্ট সাইট রয়েছে কত ফ্র্যাকশন n into 1 minus theta, ঠিক আছে, এতগুলো ভ্যাকান্ট সাইট রয়েছে আর এটা হলো কনস্ট্যান্ট। ওকে, এন্ড ডিসঅপশন কোথা থেকে হবে, যেগুলো যতটা কভারেজ ছিল সেখান থেকে কত ফ্র্যাকশন কভারেজ থিটা, আর কতগুলো টোটাল সাইড n, তাহলে n ইনটু থিটা, এটা হলো আমার ডিসঅপশনের রেট আর এটা হলো অ্যাডজর্পশনের রেট। ইকুইলিব্রিয়ামে দুটো ইকুয়াল হবে, সেখান থেকে থিটা ইকুয়াল টু দিস ইজ দ্য ল্যাঙ্গুর অ্যাডজর্পশন আইসোথর্ম, এটাই ছিল। ক্লিয়ার? তোমরা এই জিনিসগুলো পড়ো, ম্যাথমেটিক্যাল প্রবলেম। এর পরের দিন আমি বেট ইকুয়েশনটা পড়িয়ে তারপরে আরো কি কি প্রবলেম আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে এসছে সেগুলো দেখে নেব, ঠিক আছে? ক্লিয়ার? অভিষেক, বিশ্বনাথ? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, চলো এটাকে দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, বাকিরা কোথায় গেছে? সব ঘুমোচ্ছে?